আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খবরটা পড়ছিলাম আর আমি যার পড়নায় বিস্মিত হচ্ছিলাম। হাসনাত আব্দুল্লাহ কত কত বয়ান, নানান সততার নিদর্শন, তারা বাংলাদেশে এক একজন একেবারে রবিনহুড হয়ে গেছেন, কিন্তু ভেতরে হাত দিলে তলায় হাত দিলে সব ফাঁকা। যে খবরটা আমাদের সামনে, এটা যিনি বলছেন তিনি একজন ডিসি, জেলা প্রশাসক। তার মুখ দিয়ে অভিযোগ আসছে। এবার নিশ্চয়ই এরা ফেসবুকে একটা করে পোস্ট দিবে আগে, কারণ গত সপ্তাহে তো দেখেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যখন অভিযোগ করেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাষ্ট্রীয় সব নিয়ম কানুন অমান্য করে সচিবের সাইন ছাড়াই ফাইল পাশ করিয়ে এনেছে, সাইন করেছে, যেটা নিয়ম বহির্ভূত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে, চ্যালেঞ্জ করলাম, কারণ জানে এগুলো বাদ বাকি সব পাকোয়া যাওয়াজ। এখন নিশ্চয়ই আবার একটা হাসনাত আর আসিফ ফেসবুকে একটা বড় সড়ো পোস্ট দিবে, চ্যালেঞ্জ ছুটছি জেলা প্রশাসককে দিয়ে বলতে হবে, প্রমাণ দিতে হবে, আর নাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মনে মনে ভাবছি, এই যে আসিফ আর সজীব মিলা 25 কোটি টাকা সরকারের নাকি হাতায় নিচ্ছে, তারা খরচ করছে জেলা প্রশাসকের ফান্ড থেকে। এই কথাটা জেলা প্রশাসক যদি ইউনুস আমলে বলতো, এই লোককে তো মপ করতোই, চাকরি যে কোন জায়গায় পাঠাইতো এটা এক আল্লাহ মালুম। কারণ ইউনুস সরকার এসে বাংলাদেশের সিভিল প্রশাসনের উপরে যেই খড়গ চালাইছে, এই খড়গ এর আগে কোন রাজনৈতিক সরকার পরিবর্তনের পরেও করে নাই। যে ভয়ঙ্কর খবরটার কথা বলছিলাম, সেই খবরটা একটু শুনেন। আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে 25 কোটি টাকা নিয়েছেন। মোস্তাককে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক, কুমিল্লা, আমি ডিসি বলছিলাম, তিনি হচ্ছেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক। এবার তাকে গিয়ে চ্যালেঞ্জ করেন, বলেন বিএনপি তার বিএনপিতে বলেন যে প্রশাসকের এবার বদল করে দেন, চাকরি নাই করে দেন। আমি আগে জেলা প্রশাসক বলছি, কম কম না, জেলা প্রশাসক বললেও জেলা পরিষদের প্রশাসক, তিনি তো বিএনপি নিয়োগ করা এখন দায়িত্বপ্রাপ্ত মানুষ। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে, এই তহবিলটা উন্নয়ন ফান্ড একটা ডিসিদের হাতে থাকে, এই রাজস্ব তহবিল থেকে মোট 25 কোটি টাকা নিয়েছেন। ভাগাভাগিটা কেমন হয়েছে? এর মধ্যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে তিনি দাবি করেন। কি করেছে এই টাকা নিয়ে এবং কি করার তাদের রাইট কি ছিল? তারা কি পদে ছিল? আসিফ মাহমুদ সজীব ছিল স্থানীয় সরকারের উপদেষ্টা, আর হাসনাত আব্দুল্লাহ তখন কিছুই না, সরকারের কোনো পার্ট না। শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি অভিযোগ করেন। মোস্তাক মিয়া বলেন, সমন্বয়করা বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে, তাদের মধ্যে সততা ছিল না। নিশ্চয়ই আসিফ আর হাসনাতকেও মিন করে তারা বলছেন। তিনি আরো বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এ দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কেচ্ছা কাহিনী বাংলাদেশের মানুষের কাছে আর নতুন কিছু না। বাংলাদেশের যে পরিমাণ কেচ্ছা কাহিনীর জন্ম দিয়েছে এই লোক, হয়তো তারেক রহমান সরকার, বিএনপি সরকার কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এ আপাতত বেঁচে যাবে, কিন্তু সুদূর প্রসারী সময়ে বা একটু লং টাইম চিন্তা করলে যে যে অপকর্ম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি স্পেশালি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি, যে যে অপকর্ম করে এসছে, এই অপকর্ম থেকে আসলে কেউ মুক্তি হবে না। আমি বারবার বলেছি, ইউনূস সরকারের পাপের বোঝা এত বেশি, এত হিমালয়ের সমান, তারেক রহমান সরকার চাইলেও তাদেরকে সম্পূর্ণভাবে দায় মুক্তি দিতে পারবে না। এই যে গুরুতর, ভয়ঙ্কর গুরুতর অভিযোগ, এই অভিযোগের পরে এদের কি বিরুদ্ধে কোনো ব্যবস্থাই উঠবে না? কোনো ব্যবস্থা নেওয়ার কোনো বিষয়ই কাজ করবে না? আর কত কত নিগুড় সত্য আমরা জানতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হলাম সমন্বয়কদের ভাতিজা, ভাবির পোলাদের চাচা। তো যেভাবে বেইজ্জতি করা শুরু করছে, আমি এখন আর আগামী যেভাবে জুতা পেটা শুরু করছে, আমি এখন আর বলবো না আর আমার ভাবির পোলা, এটা বললে বেইজ্জতি হয়ে যাব। আমি মা পোসাই দোয়া চাই, 1 তারিখ থেকে আমি আর এদের কারো চাচা না, ঠিক আছে? আমি আর এদের চাচা না। কারণ এইভাবে জুতা পিটা যদি করে জনগণ, আবার অফিসের ভিতরে গিয়ে
মানে কি বলতেছে আর কি না বলতেছে মানিজ্য তার থাকলো না, বুঝতে পারছেন? এতদিন ভাবির পোলারা ক্ষমতাবান ছিল, মহা ক্ষমতাবান, তাই মাঝে মধ্যে একটু যখন বলতাম আমার ভাবির পোলা একটু ইজ্জত মনে হইতো যে আমার ইজ্জত মানে আমার আমার পশ্চাৎ দেশ ফুলে পাউরুটি হয়ে যাইতো, ময়মনসিংহে পাউরুটি। তো এখন যেভাবে পেটানো শুরু করতেছে তাও জুতা দিয়ে, মানে ক্ষমতায় থাকতে আমার ভাবির পোলাদের যেভাবে পেটানো হচ্ছে, কয়দিন পরে তো আমাদের আসিফ সারকে এইভাবে পেটাবে। আর তারপরের কয়দিন দেখা যাবে যে আমার ভাবির পোলা ৬টা আসনের অনুরোধের আসরে তাদের পেটানো শুরু করবে। অলরেডি আমরা শুনে ফেলেছি যে একজন ডিসি নাকি বলেছে ২৫ কোটি টাকা নিয়ে নিছে। যাই হোক, এই ধরনের বদনাম ছড়ানো হচ্ছে আমার ভাবির পোলাদের বিরুদ্ধে। তো এটা আসলেই বেদনাদায়ক। তো দেখা যাক কি হয়। তো জুতা পেটা কেবল উদ্বোধন করলো কেউ না কেউ। আমার মনে হয় এখন তাদের আবার দল, সেই দলের আবার কেন্দ্রীয় নেতা তেলাপোকাও একটা পাখি, আমার ভাবির পোলাদের দল একটা দল, সেই দলের আবার ৬ জন এমপি। মানে আমি ভাবতে পারি না আমরা কোন দেশে বাস করি। ভাবির পোলারা যদি এমপি হয় তাহলে তো আমার তো দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা। মানে ভাবতেও তো পারতেছি না যেগুলো ঘটনা দেশে হইতেছে কি। যাই, তার উপর আবার জুতার বাড়ি। এইভাবে আপনারা বেজ্জতি করেন না আমার ভাবির পোলাদের, কারণ তাদের একটা মান সম্মান আছে। তার আগে থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, এখন 5 স্টার হোটেলে গিয়ে তার হাঁসের মাংস খায়, তারা সেখানে তেলাচোরা ভাজা ভাজা খায়, কাঁকড়া ভাজা খায়, কত কিছু খায়, আরো কত কিছু শুনি। আবার পাটোয়ারিন আমার 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 এক ভাবির পোলা আছে, শুনেছি সে নাকি পাউরুটি আর কলা বিক্রি করে সে ডার্বি সিগারেট খাইতো। এখন সে মোটামুটি কি আর, যাই হোক, এগুলো ঘরের কথা পরে জানাতে দেওয়া যাবে না। আমি যদি বলি তাহলে বদনাম আরো বেশি হবে। হাজার হলো তারা আমার ভাবির পোলা। তো তারা যা শুরু করেছে, মাসাল্লাহ জুতার বাড়ি না, কয়দিন পরে যে আরো কি কি জুটবো সেই জন্য অপেক্ষা করেন। আসলে ক্ষমতায় যখন আসে বা ক্ষমতায় যখন থাকে, ক্ষমতা যখন পায়, তারা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে। যতই তাদের বেইজ্জতি করেন, ওই মানির মান পাহাড়ের সমান, যে এক কোদাল তো গেছে। এরা তো বেইজ্জতি কম হয় নাই। আমার ভাবির পোলারা এমপি হওয়ার পরও কি তাদের দাবরায় নাই, তাদের কি কুনি মারে নাই, কুতায় নাই, বহু কিছু করেছে। কিন্তু আসলে ওই যে ক্ষমতায় যখন যায়, তারা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে, কোনো কিছুই তারা মনে করে না যে মানির মান পাহাড়ের সমান, এক কোদালই তো গেল, হাটের মধ্যে বাজানের পিড়াইছে তাতে কি, আমারও তো কিছু কয় নাই, আমি তো পাশ দিয়ে চলে আসছি। এদের দশাটা এরকম। আমাদের তৃতীয় বিশ্বের সমস্যা হচ্ছে যখন যারা মানে অনির্বাচিত হয়, মানে অনির্বাচিত বলতে যারা মানে অর্জিত যোগ্যতা নয়, আরোপিত যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তারা নিজেকে যা ইচ্ছা তাই মনে করে। আপনি দেখেন না এরা কি ধরনের কথা বলে। আজকে দেখলাম যে শাকা চৌধুরীর পোলায় ফাঁকা একটা বলি দিল যে একটা বিএনপির কর্মী থাকতে বাংলাদেশের আওয়ামী লীগকে দাঁড়াইতে দিবে না, দেশে থাকতে দিবে না। এগুলো কোনো বক্তব্য? তো ক্ষমতায় গেলে এই ধরনের তারা বলে, তার বাপেও বলেছে, তার বাপ আবার ঝুলেও গেছে। তো আমার ভাবির পোলারা, তারা আসলে যতই বেজ্জতি করেন, তাদের তো যার ইজ্জতই নাই, তারা আপনি কি বেজ্জতি করবেন? যে থাকতো, আবার বলতেছি যে চলতো শিবিরের মেসে, থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, যার পায়ের স্যান্ডেল গেঞ্জি গুলো আপনি 5 তারিখে দেখেন, তার তাদের গায়ের স্যান্ডেল গুলো দেখেন, তাদের চেহারা গুলো দেখেন, তাদের গর্দান এখন দুম্বার মতো হয়ে গেছে, পেট ফুলে টেপা মাছ হয়ে গেছে, পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছে আমার ভাবির পোলাদের, সবগুলো কেসকি বান্দির পোলা সুলতান খাওয়া হয়ে গেছে, এমন তাদের ভাব। তো এরা এগুলো এরাই লজ্জাতেও যাবে না। এদেরকে ওই যে যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। তাছাড়া এরা মুগুর না খেয়ে এরা দেশ ছাড়বে না, এরা শান্ত হবে না। তবে তারা ভীত, সন্ত্রস্ত, বিশেষ করে যখন জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমি আসতেছি, তোমরা ফাঁসির দড়ি রেডি রাখো, তারপরে থেকে তাদের মধ্যে মানে উথল পাথল শুরু হয়ে গেছে। এই জন্য দেখেন আসিফ আরো পোস্ট দেয়, 2-4 জন ভয় পেয়ে গেছে, এগুলো বোঝা যায়। তারা তো বেসিক্যালি তারা তো ভীত, তারা তো জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমি বলেছি তো কয়েকবার যে বাংলাদেশ আওয়ামী লীগ হলো সেই আলাদিনের জিন, সেই আলাদিনের ভূত, সেই আলাদিনের প্রেত, সেই আলাদিনের দ্বৈত, যাকে আপনি বোতলে বন্দি করতে পারবেন না। আওয়ামী লীগকে বোতলে বন্দি করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা দ্বৈত। এই জনগণের দ্বৈতকে আপনি কিভাবে বন্দি করবেন নিষিদ্ধ নামের বোতলের ভিতরে? আপনি একটা ডিক্লেয়ার দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি ভাবলেন ফু দিলাম, বোতলের কষি দিলাম, জিনটা বন্ধ হয়ে গেল, দ্বৈত আটকে গেল। না, পৃথিবীর কোনো বোতলই তৈরি হয় না যেখানে আওয়ামী লীগ নামক দ্বৈতকে আপনি বন্দি রাখবেন। তো আমার ভাবির পোলারা তা জানে। আপনি দেখেন না যখনই শেখ হাসিনা এই ঘোষণা দিলেন, আর দেখবেন যখনই একটু চাপ পড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে, তখনই দেখবেন বিদেশে যাওয়ার জরুরত এদের বেড়ে যায়, হঠাৎ করে দেখবেন জরুরত বেড়ে যায়।
আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি, মানে এটা একেবারে ফেলনা নিউজ না, সবার পাসপোর্ট রেডি, ভিসা টিসা সব রেডি, সব সময় তারা পকেটে ডলার নিয়ে ঘুরে, পাসপোর্ট নিয়ে ঘুরে, সব সময় 2-3টা দেশের ভিসা, এবং তারা কন্টিনিউয়াসলি তারা নাকি প্রতি সপ্তাহে টিকিট আবার পাল্টায়, মানে এমনি টিকিট কেটে রাখে, না যাইতে পারলেও টিকিট কেটে রাখে। এরকম খবরও শুনলাম যে তাদের পকেটে অলওয়েজ পাসপোর্ট রেডি থাকে, ভিসা কয়েক দেশের আছে, এক দেশে না দিলে আরেক দেশে যাবে, টিকিট কাটার মতো সবসময় 2-4টি টিকিটও কাটা থাকে, আবার ডলার পাউন্ড পকেটেই থাকে, বুঝছেন? যে ডলার পাউন্ড পকেটে থাকে, যখন তখন পালাবে। কিন্তু আমার ভাবির পোলারা জানে না, এরা কিন্তু বাংলাদেশের জনগণ এবার একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে কিন্তু এয়ারপোর্টটা দখলে নিবে। তারা কিন্তু অন্য জায়গায় যাবে না, তারা সংসদে দখল করতে যাবে না, তারা ক্যান্টনমেন্টে দখল করতে যাবে না, আগে কিন্তু বিসমিল্লাহ আউযুবিল্লাহ প্রথমে বলবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিন্তু দখল করবে গিয়ে এয়ারপোর্ট। এটা হয়তো তারা ভুলে গেছে। একটা বিমানও সেদিন চলবে না, এরা জানেই না। আমার ভাবির পোলারা যাওয়ারই সুযোগ পাবে না। ওদের যদি কপাল ভালো থাকে, এরকম মানুষ তাদের জুতা পিটে 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 তাদের পাকিস্তান পাঠাবে, আর কপাল যদি খারাপ হয় পেটে পাড়া দিয়ে তাদের পেটে যা আছে সব বের করে ফেলবে, সামনে দিয়ে পিছন দিয়ে। এছাড়া তাদের আমি আর কোনো ভবিষ্যৎ দেখতেছি না। আমার ভাবির পোলারা সাপের 5 পা দেখেছে, মানে এরা নিজেরা যে কি মনে করতেছে, আশা করি সাপের 5 পা দেখলে মানে কি বোঝায় গ্রামের মানুষ, যে পোলাটা, যে পোলা বা যে ভাইটা, যে ভাইগনাটা বা যে ছোট ভাইটা বেশি উজাইতো, তখন তারে বলতো গ্রামের লোকজন, কিরে সাপের 5 পাও দেখছস, এত উজাইছস কে, মানে শাসনটা ঠিক মতো হবে, এটাই বুঝাইতো। তো আমার ভাবির পোলারা 5 পা দেখেছিল, এখন এদের 5 পা দেখার সময় শেষ হয়ে গেছে। এদের আর খুব বেশি, এরা যতই চিকরা চিকরি করুক, যতই চেঁচামেচি করুক, যতই ভাব দেখাক, আসলে ভিতরটা এদের ফাঁপা। ওই যে বললাম যে প্রত্যেকের মোটামুটি যারা টাকা পয়সা খেয়ে দেশে রাখছে বা বিদেশে রাখছে, তারা সব সময় তাদের গোষ্ঠী সব পাসপোর্ট রেডি রাখে, এরা পালিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। হয় তারা পাকিস্তানের পানির জাহাজে পালাবে, এটা হলো তাদের একটা উৎস, কারণ পানির জাহাজে চলে গেলে একটু ছাড় পাইতে পারে, কারণ তারা বলবে পাকিস্তানের দিক, কিন্তু উল্টা চলে যাবে, তার আগে প্রথমে মালয়েশিয়ার দিক, মালয়েশিয়ার দিকে যায় ঘুরে দেখবেন, পরে পাকিস্তানের দিক যাবে। সেখানে আমাদের আমাদের নৌবাহিনী বিভ্রান্ত হইতে পারে, কিন্তু বিমানের অঞ্চল পাবলিক ছাড়বে না, ওইখানে গিয়ে সবাই দখলে নেবে, নিশ্চিত থাকেন আপনি। এবং আমার ভাবির পোলা, জ্যাঠা, যারাই থাকুক, কাকা জ্যাঠা মামা খালু, ভাই ছোট ভাই বড় ভাই, ওই যে তারেক রহমান সাহেব এর আগে তার মাজা ভেঙেছিল, তাকে ঝুলিয়েছিল, এবার হয়তো তাকে ঝুলাবে না, মাজাও ভাঙ, তিনি হয়তো সোজা চলে যাবেন আবার ফিরতি লন্ডনে। তিনি লন্ডনে চলে গেলে এদের যে কি পরিণত হবে আমি এই চিন্তা করতেছি। আমি খুব অস্থির, কারণ এখনই কিন্তু একবার বলে যে আসিফ স্যার বলে তিনি কিছু চুক্তির ব্যাপারে জানেন না, জামাত বলে আমরা তো ইম্বি ইম্বি খাই, কিছুই জানি না, আবার ওইদিকে ভাবির পোলারাও ইদানিং বলা শুরু করছে আমরা তো চুক্তির ব্যাপারে কিছুই জানি না। এখনই কিন্তু আব্বা যে দলিল করে গেছে সে দলিল অস্বীকার করতেছে, অথচ সবারই কিন্তু সেখানে সাক্ষী আছে, কিন্তু ভাবির পোলারা কোথায় যাবা, সাক্ষী কিন্তু ওই স্বাক্ষরের কাগজটা কিন্তু বেরোবে, কোন কোন ব্যক্তি স্বাক্ষর করেছে ওটা তো বের হয়ে যাবে। আর সাক্ষীর দরকার নাই তো, আমাদের আর সাক্ষী রয়েছে, আমাদের আর সাক্ষী হচ্ছে কি ব্লেজার খলিল, তিনি তো বলেই দিয়েছেন যে বিএনপি এবং জামাত উভয়ে মিলে এখানে স্বাক্ষর করেছে, রাজসাক্ষী। পাশাপাশি আমাদের ওই যে ফট মাজাহারের যে বিবি সাহেব আছেন নাকি, খরিদ আক্তার নাকি ফরিদ আক্তার, তিনি তো বলেই দিয়েছেন আরেক কদম আগে নিকাল গয়া, তিনি বলেছেন জামাত বিএনপি সহ সব দলই এখানে স্বাক্ষর করেছে। মার্শাল্লাহ, কোন একেবারে দুইজনই রাজসাক্ষী, দুইজনই একজন মন্ত্রিত্ব এখনো আছে, আরেকজন সাবেক উপদেষ্টি নাকি উপদেষ্টা ছিলেন। সুতরাং আমাদের জন্য তো সাক্ষী হওয়ার দরকার নেই, শুধুমাত্র আমাদের ওয়াকার ভাই সাহেবকে, ভাইজানকে একটু বেড়াকে ফিরে যেতে দেন, পাবলিক জানে তাদের কি করতে হবে। শুধু সেনাবাহিনীর জন্য পাবলিক বসে আছে, এরা বেড়াকে গেলেই না কেবল তো জুতার বাড়ি, সূত্রার পাতা ডলবে পাবলিক, পশ্চাৎ দেশে সূত্রার পাতা ডলে ডলে ঘোরাবে, নিশ্চিত থাকেন সূত্রার পাতা দিয়ে এদের পেটাবে পাবলিক। এদের শুধু পেটাবে, শুধু পেটাইলে পাবলিকের দুঃখ ক্ষোভ যাবে না। আপনি সরকারি হিসেবে 6 থেকে 7 শিশুকে হত্যা করেছেন, বেসরকারি হিসেবে কয়েক হাজার মেরেছেন, লক্ষ 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 এখানে তারা আক্রান্ত হয়ে আছে। এত সহজে জনগণ ছেড়ে দিবে? সবাই ছেড়ে দিলেও এই যে যাদের সন্তান হামের টিকার অভাবে মারা গেল, এই মা বাপদের আপনি কিভাবে ঠেকাবেন? এই মা বাপদের আপনি কিভাবে গুলি করে ঠেকাইতে পারবেন? সন্তান হারানোর যে কি বেদনা, যার সন্তান হারিয়েছে তিনি বুঝেছেন। আর এই বেদনার বহিঃপ্রকাশ ঘটবে যখন ভাবির পোলাদের যে পৃষ্ঠপোষক, ভাবির পোলাদের যিনি রক্ষাকর্তা ওয়াকার সাহেব ব্যারাকে যাবেন।
কোনো কিছুই খাটবে না। আপনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, আপনি আমি মিলে যদি এদের বুঝাই, রক্ষা করতে পারবেন না, পারবেনই না। এরা হামের শিশু হত্যার কারণে এদের জীবনের শেষ পেরেকটা তারা মেরে ফেলেছে। আর এদের কেউ রক্ষা করতে পারবে না। এছাড়া অর্থনীতি, রাজনীতি, চাকরি, ব্যবসা বাণিজ্য তো এরা ধ্বংস করছেই, সেই হিসাব আলাদা। এই যে নগদে যে শিশু হত্যা, এই দায় আপনি এড়াতে পারবেন না। না ইউনূস এড়াতে পারবে, না নূরজাহান বেগম এড়াইতে পারবে, না বিএনপি এড়াইতে পারবে, না জামাত এড়াইতে পারবে। যতই সুদূর বুদূর করুক, কেউ কাউকে ছাড়বে না। দিন শেষে সবাই কি বলবে জানবেন? এরা বলবে আমরা কিছুই জানি না। ইউনূস বলবে আমি তো কিছুই জানি না, আমার ডেকে নিয়ে আসছিল। মানে এক চোরা আর এক চোরার, এক ডাকাত আরেক ডাকাতের দোষ দিবে। তো মাশাআল্লাহ, তখন এক চোরা আর এক চোরার সাক্ষীতেই তারা ফাঁসিতে ঝুলবে। আমরা তখন দেখবো। তবে ফাঁসিতে ঝোলানোর সময় আমরা পাবো না, কারণ এই যে যাদের শিশু মারা গেছে, এই মা বাবারা তাদের ধরে নিয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আর তারা যদি ধরে নিয়ে যায়, পৃথিবীর কোনো আদালত তাদের কিছুই করতে পারবে না। তারপরে আমরা তো গণ আদালত গঠন করবোই। সম্ভবত আমাদের সেই গণ আদালতে আমাদের আইনজীবীও থাকবেন, আশা করতেছি। আশা করি আমরা গণ আদালত ডাক দিলে তিনি আমাদের সাথে থাকবেন। গণ আদালত আমরা এদের বিচার করবো, শুধু আদালতে এদের বিচার করলে চলবে না। জি, ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাকে করতেই চাই। আপনার জি, এই বলেন। ভাবির পুলাদের পথ কি টাঙ্গাইলের ডিসিও ধরলেন কিনা? তিনি কুরবানি দিতে দিলেন না। ব্যারিস্টার আশরাফুল হক একদম লাইভে এসে দেখলাম, মানে তার একটা ভিডিও আমি গত রাত্রে দেখতেছিলাম, কুরবানির জি, পরের দিন দেখতেছিলাম যে আপনি আমাকে কুরবানি দিতে দিচ্ছেন না দুই গ্রামবাসীকে আওয়ামী লীগ করার কারণে। হ্যাঁ, এই দুই গ্রামে সংঘর্ষ হবে এই অজুহাত আমাদের দেখে। টাঙ্গাইল। জি, হ্যাঁ, টাঙ্গাইলে। জি, জি, কিন্তু জি। এই হ্যাঁ, ডিসি কি আপনার ভাবির পুলার পথ ধরছেন নাকি, না ওই ডিসিও ভাবির পুলা নাকি আপনার? শুনেন শুনেন শুনেন, এখন 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 মামুনুল হকের ইসলামী জজবা জেগে ওঠে না। এখন সামরানাই পীরের ইসলামী জজবা জেগে ওঠে না। এখন জামাতের ইসলামী জজবা জেগে ওঠে না। এখন বিএনপির ইসলামী জজবা জেগে ওঠে না। স্বাধীন বাংলাদেশ এবং মোটামুটি বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। সেই ইসলামী পূর্ব পাকিস্তানে 98% তাদের ভাষায়, আমার ভাষায় না, 98% তৌহিদি জনতার দেশে কোরবানি দিতে দিচ্ছে না। ভারতে কোরবানি দিতে দিল কিনা, গাজায় কোরবানি দিতে দেয় কিনা, এর জন্য পাবলিকের মগজ ভাজা ভাজা করে ফেলে। কিন্তু বাংলাদেশে টাঙ্গাইলে যে মুসলমান কুরবানি দিতে পারলো না, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি এখন নাই। কিন্তু আগামীতে যদি এইরকম ঘটনা ঘটে যে জামাতের কোন লোকের কুরবানি দিতে দেওয়া হয় নাই, তাহলে মোটামুটি এই বিচার সৌদি আরবের মক্কা মদিনা পর্যন্ত চলে যাইত। কিন্তু এখন যেহেতু এটা আওয়ামী লীগের বেলায় ঘটেছে, কোনো সমস্যা নাই। আমি বলেছি তো, বাংলাদেশে ইসলামী জজবা আওয়ামী লীগ থাকলেই ক্ষমতায়। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইসলামী জজবা ঠিক থাকে, গণতান্ত্রিক জজবা ঠিক থাকে, বামপন্থীদের আন্দোলনের জজবা ঠিক থাকে। এই জন্য কিন্তু চাই আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেখেন ইসলামী জজবাও জাগে না, তারপরে গণতন্ত্রের জজবা জাগে না, সমাজতন্ত্রের জজবা জাগে না, কোন চেতনার জজবাই জাগে না। সেই জন্যই তো আমি দোয়া করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, এরা আন্দোলন করুক। এখন দেখেন, এখন আর ইসলামী চেতনা নাই। ইসলামে কোরবানি দেওয়া মুসলমানের, সচ্ছল মুসলমানের জন্য ওয়াজিব, অর্থাৎ মুসলমানের একটা ওয়াজিব কাজে বাধা দিয়েছে। এখন ইসলাম খতরেমে পড়ে না। কিন্তু জামাতের একটা লোকের যদি বলাৎকারের অভিযোগে 2-4টা শহর থেকেও দেয়, সেটা কিন্তু ইসলাম খতরেমে হয়ে যাবে। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে বনলতা এক্সপ্রেস সিনেমাটা আজকে নিষিদ্ধ করে দিয়েছে, ইসলাম খতরেমে হয়ে গেছে ওই সিনেমাতে। কিন্তু মাদ্রাসায় বলাৎকার করলে ইসলাম খতরেমে যায় না, কারো কুরবানি বন্ধ করলে ইসলাম খতরেমে যায় না। এমনকি আপনি দেখেন না, এই আমলে, এই ইউনূসের আমল, বিএনপির আমলে মসজিদে যতবার মারামারি হয়েছে, এখন ইসলাম খতরেমে পড়ে না, মসজিদও খতরেমে যায় না। আর শেখ হাসিনা মসজিদ বানাইলেও ইসলাম খতরেমে যায়। শেখ হাসিনা বাংলাদেশে 560টা মসজিদ বানাইলেও ইসলাম খতরেমে থাকে। যে হেফাজতীদের সার্টিফিকেট দিলেও ইসলাম খতরেমে থাকে। বামপন্থীরা তো শেখ হাসিনার এতই দুষতেছে যে মৌলবাদীদের নাকি তিনি টাকা পয়সা দিয়েছেন, জমি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, সনদ দিয়েছেন। তারপরেও শেখ হাসিনার দোষ, তখনও ইসলাম খতরেমে পড়ে। কিন্তু এখন ইসলাম খতরেমে না, এখন সব ঠিক আছে। কারণ কি, ওই যে, কারণ আসলে তাদের প্রবলেমটা হচ্ছে আওয়ামী লীগ। ইসলামের খতরা মিথ্যা কথা, তারপর দেশপ্রেম মিথ্যা কথা, গণতন্ত্র প্রেম আরো মিথ্যা কথা, কোটা না মেধা এটা আরো ঠাড়া বড়া মিথ্যা কথা। ভাবির পোলারা কোটা না মেধা কয়ে কয়ে আসলো, আমার ভাবির পোলারা তারাই 63% কোটা নিল। আমার ভাবির পোলারা 25 লাখ টাকা করে তাদের দেওয়া হচ্ছে, যারা প্রবাসে ছিল, দেশে না, যারা আন্দোলন করতে প্রবাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা 25 লাখ টাকা করে পাবে। চিন্তা করে দেখেন, এটা বুঝি কটা না। আর মুক্তিযোদ্ধারে 22,000 টাকা বেতন দিলে আমার ভাবির পোলাদের শরীর চলে যায়। যাকে এক কাম ভালো হয়েছে,
আমরাও প্রবাসে থেকে আর আত্মগোপনে থাকি, শিখাই দিছে 25 লাখ টাকা করে, অন্তত বিমান ভাড়ার খরচ গুলো পাবো আর কি, এটা আশাবাদী হইতে পারে। কারণ আগের আলো যে দিক দিয়ে যায় পিছের আলো দিক দিয়ে যাবে। তো এইবার যদি 25 লাখ টাকা দেয়, তো যত দেরি করে আওয়ামী লীগ যদি তার তার কর্মীদের 50 লাখ টাকা করে দেয়, এটা তো না যায় যাবে না। তখন তার ভাবির পোলারা, জামাতেরা, হেফাজতরা, বিএনপিরা বাধা দিতে পারে। আমার জন্য উপকারী করছে। আমি দোয়া করি ভাবির পোলারা এরকম দুই একটা স্কিম নেওয়া আমার জন্য যাতে সুবিধা হয়, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি কিছুটা যেন ভর্তুকি পাই, দোয়া করতেছি আর কি। তারপর আবার জাদুঘর বানাইছে আমার ভাবির পোলারা, আমরা ওইরকম একটা জাদুঘর বানাবো, নতুন জাদুঘর বানাবো। পুরান তো আমাদের থাকবেই, আমরা নতুন নতুন জাদুঘর বানায়। তারপরে যে ভাবির পোলা দেখেন, পেটে ছিল না ভাত, পিঠে ছিল না খাল, মানে ভালা কাপড়, ভাবির পোলা 25 কোটি টাকা নিয়ে চলে গেছে ডিসির কাছ থেকে। ঠিক আছে, এখন ডিসি ডরের চোটে কইতেছে আমি তো বলি নাই আপনি খাইছেন, আমি বলেছি আপনি উন্নয়নের জন্য নিয়েছেন, ডিসির তো বাঁচতে হবে। তো পাবলিক যা বুঝাতে বুঝে গেছে, পাবলিক তো বোকা না, সমাজদার কেলে ইশারাবেই কাফি। ডিসি সাহেব তো বলবে আমি তো বলি নাই আপনি খাইছেন উন্নয়নের জন্য, উন্নয়নের কথা বলেই তো খাবে। তো যাই হোক, আমাদের ভাবির পোলার এখন 25 কোটি টাকা খাওয়াও শিখে গেছে, কোনো সমস্যা নাই। পাবলিক এগুলো মনে রাখতেছে, জনগণ মনে রাখতেছে, হিসাবও রাখতেছে, প্রকৃতির প্রতিশোধ আছে, আকাম কুকামেরও প্রতিশোধ আছে, একটা কিছু হবে। আমাদের এলাকায় একটা গল্প আছে, মানে যখন কেউ কিছু অনির্ধারিত হলে সাধনা বাড়ির পিছনে একটা কিছু একটা না একটা কিছু হবে। তো মাসাল্লাহ আর কিছুদিন যাওয়ার পরে ওয়াকার ভাই ব্যারাকে ফিরে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু একটা না একটা কিছু হবে, কেউ ঠেকাইতে পারবে না। আমি মনে করেছিলাম আওয়ামী লীগ কমপক্ষে আরো 3 বছর পরে আসবে, মানে এই সরকার, এই মুসলেখা সরকার মিনিমাম 3 বছর থাকবে, এটা আমার ধারণা ছিল। তারপর আন্দোলনের মাধ্যমে তার পতন করবে। কিন্তু ভাবির পোলারা যে সমস্ত খাসিলত শুরু করে দিছে, যেভাবে জুতা খাওয়া শুরু করেছে, মানুষ হাসতেছে এখন। তো আমার মনে হয় যে ইউনূস সরকার তো 18 মাস ছিল, এই সরকারের মুরব্বী মনে হয় না 18 মাস তো দূরের কথা, আর 1 বছর যাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, এটাই দরকার, কারণ এই দেশের জনগণও দেখে ফেলেছে 18 মাস ইউনূস কি করেছে, 3 মাসে জনগণ বুঝে ফেলেছে তাদের জাতীয় ভাইয়া কি করতে পারবে। কারণ তিনি কি কি বলেন এগুলো শুনেই মানুষ হাসে, কিছু করতে হবে তো দূরের কথা, তারা 7 দিনেই বাংলাদেশের অর্ধেক খাল খনন করে ফেলে, এগুলো আমাদের বিশ্বাস করতে হয়, এগুলো আমাদের শুনতে হয়, এগুলো এগুলো তিনি আবার বলেন। তার মন্ত্রী বলেন, তার আইনমন্ত্রী বলেন, তার মন্ত্রী বলেন দেশে আর গণতন্ত্রের বন্যা বয়ে গেছে, তার আইনমন্ত্রী বলেন দেশে এখন আইনের সুশাসনে বন্যা বয়ে গেছে। কিন্তু আমরা কি দেখি, মানে যাই হোক, মোটামুটি তারা এত তেল দিতেছে যে এই সরকারকে তারা নিজেরাই এত তেল দিতেছে যে তাদের মেঝেটা পিচ্ছিল হয়ে যাবে, তারা নিজেরাই উষ্টা খায় পড়ে যাবে। আমরা সেই দিন দেখার জন্য অপেক্ষায় আছি। জি, ধন্যবাদ। আমরা দেখছি যে আকাশ পাতাল তফাৎ, মানুষ দ্রুত বুঝতে পারছে যে শেখ হাসিনা সরকার কি ছিল, কতটা জনবান্ধব ছিল, বাংলাদেশের মানুষের জন্য কত উপকারী ছিল। সেই বিবেচনায় এই তারেক রহমানের সরকার কতটা আসলে বাংলাদেশের জন্য একটা বিব্রতকর অবস্থা, সেটা মানুষ দেখতে পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের কূটনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, এইসব ব্যাপারে বিএনপি যেমন অন্ধকারে, সাধারণভাবে দেশের মানুষও অন্ধকারে। তারপরে আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল বানিয়েছেন, আর সেই মেট্রো রেলের নিচে বিএনপি গরুর হাট বসিয়েছে, সেখানে আবার দুই মন্ত্রী দুই রকম কথা বলছে। তারেক রহমানের আসলে কিচ্ছু করার নাই, ওনার কূটনীতিতে সেই ট্রানজ্যাকশনাল, অর্থাৎ পুরো সরকার, সেই 24-এর জঙ্গি, তারপরে ইউনূস, তারপরে তারেক রহমানের বিএনপি, সবার এখন একমাত্র আশ্রয়দাতা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কূটনীতিতে তারেক রহমানের সরকার সপরিপূর্ণভাবে স্থবির। এটা অবশ্য ফরেন মিনিস্ট্রির কর্মচারীদের জন্য একটা সুবিধা হয়ে গেছে যে কাজকর্ম নাই, তাড়না নাই, কিচ্ছু নাই, বেতন নাও। প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির বর্জ্য পরিষ্কার দেখার জন্য সরেজমিনে বের হয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 প্রশাসককে নিয়ে, এবং তিনি 2 জন সরকারি কর্মচারীকে ওএসডি করেছেন। এটা বেশ প্রশংসার সাথে কেউ কেউ উচ্চারণ করছেন। এই ব্যাপারগুলো দেখার পর এবং তারেক রহমানের অন্যান্য কর্মকাণ্ড দেখার পর আমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে যে আসলে বাংলাদেশের সরকার প্রধানের কাজটা কি। বিএনপি সরকারের 100 দিন পার হয়ে যাওয়ার পরও আমরা কিন্তু সরকারের কার্যক্রম এইসব চটকদার বিজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখছি। তারা একটা মাত্র কাজ করেছেন, সেটা হলো যে আমেরিকা থেকে বোয়িং কেনা। এছাড়া কিন্তু 3 মাস চলে যাওয়ার পরও এই সরকার কোনো সাবস্ট্যান্টিভ কোনো কাজ করেনি। 3 মাস জাতীয় জীবনে অনেক বড় সময়। আসুন আমরা একটু খতিয়ে দেখি তারেক রহমান কি করতে পারেন বা কি করতে পারেন না, এবং তার সরকারের দ্বারা বাংলাদেশের কি উপকার হবে। এই পর্যন্ত তারেক রহমান যে কাজগুলো করেছেন, যেমন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন, এগুলো যদি প্রধানমন্ত্রীকে করতে হয় তাহলে আসলে বোঝা যাচ্ছে যে এই প্রধানমন্ত্রীর হাতে প্রচুর কাজ আছে
এই দেশের কোনো সমস্যা নাই, দেশের মানুষ দুধে ভাতে আছে। প্রধানমন্ত্রী তার যেহেতু করার মতো কোনো কাজ নাই, তাই তিনি এমন এমন কাজ করছেন যেগুলো বিজ্ঞাপনে ব্যবহার করার মতো, এবং সেগুলো করেই তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের কূটনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারেক রহমানের কি ভাবনা, এইসব ব্যাপারে বিএনপি যেমন অন্ধকারে, সাধারণভাবে দেশের মানুষও অন্ধকারে। অথচ একজন প্রধানমন্ত্রীর কিন্তু মূল কাজ হয় ওগুলোই। এবং বাংলাদেশের মতো দেশে একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভাবনাটা অনেক গুরুত্বপূর্ণ। অর্থনীতি, উন্নয়ন, ভবিষ্যৎ, রাজনীতি, এগুলো হলো একজন প্রধানমন্ত্রীর কাজ। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা তারেক রহমানকে নিঃসুপ দেখি, তার মন্ত্রী সালাউদ্দিনকে সরব দেখি। কূটনীতির ব্যাপারে তারেক রহমানের কোনো বক্তব্য নাই, অর্থনীতির ব্যাপারে কোনো বক্তব্য নাই। কিন্তু নাই কেন? আমার মনে হয় না থাকার প্রধান কারণ হলো তারেক রহমান এই বিষয়গুলোর উপর আসলে কথা বলারই কোনো ধরনের সক্ষমতা এখন পর্যন্ত তৈরি করেননি। তিনি ছোটবেলা থেকে রাজনীতি করছেন, আমরা সেটা জানি। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির প্রধান সংগঠক। বিএনপির সংগঠনে ওনার কাজের সবাই সুনাম করে, আমি সুনাম করতে চাই। এবং 17 বছর তিনি এখন যেই পদে আছেন, এই পদে আসীন হওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা উনি কাজ করেছেন, সেটাও সত্য কথা। আমরা দেখেছি যে উনি বিভিন্ন জায়গায় এঙ্গেজড ছিলেন। তারপরে 24-এর যে জঙ্গি উত্থান, সেখানে তিনি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, এবং ভবিষ্যতে কোনোদিন তার এসব কর্মকাণ্ড প্রকাশিত হবে। সেগুলো প্রকাশিত হওয়ার পর তারেক রহমান সম্পর্কে নতুন করে তার রাজনৈতিক ইতিহাস লিপিবদ্ধ হবে। আমি সেগুলো এখানে বলে তাকে কলঙ্কিত করব এমনটা মনে হবে বিধায় আমি সেগুলো নিয়ে এখানে কথা বলতে যাচ্ছি না। যথাসম্ভব আমার কথাগুলো তারেক রহমানের জন্য একটা কনস্ট্রাকটিভ সমালোচনা হিসাবে দেখা হোক, আমি সেই দিকেই আমার কথাবার্তা সংযত রাখার চেষ্টা করি। তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি খুব বেশি ওখানে যাই না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তো অন্তত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তো আমার নখদর্পণে, তাই না? এখানকার আগা থেকে গোড়া পর্যন্ত সবই আমি জানি, সবকিছু বলি না। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে তারেক রহমানের সরকার গত ফেব্রুয়ারি মাসে তো তারা ক্ষমতা গ্রহণ করলো। কূটনীতিতে তারেক রহমানের সরকার পরিপূর্ণভাবে স্থবির। এটা অবশ্য ফরেন মিনিস্ট্রির কর্মচারীদের জন্য একটা সুবিধা হয়ে গেছে যে কাজকর্ম নাই, তাড়না নাই, কিচ্ছু নাই, বেতন নাও। আর ফরেন মিনিস্ট্রি কাজ করলেও তো অনেক কাজ দেখা যায় না। কিন্তু সত্য কথা হলো এই সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো বা কূটনীতি চালানোর মতো কি কাজটা তারা করবে? খলিল সাহেব, এই লোকটা এতটাই বলবো যে রহস্যময় যে তার কিন্তু কোনো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া নাই। একজন বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বোধহয় খলিল একমাত্র হবে বর্তমানে যার কোনো টুইটার অ্যাকাউন্টই নাই। থাকলেও পরিচিতিমূলক কিছু নাই। সে হয়তো টাউট বাটপার থাকার সময় আমেরিকাতে রজার খলিল হিসাবে থাকার সময় কিছু থাকতে পারে, আমি অন্তত পাইনি। কোনো দেশের ফরেন মিনিস্টারের একটা টুইটার অ্যাকাউন্ট থাকে না, তার নিত্যদিনের কার্যক্রম সে ওখানে প্রকাশ করে না, এমনটা এখন আর কোনো দেশের ক্ষেত্রে আপনি পাবেন না। কোনো দেশের ক্ষেত্রে না। আপনি একেবারে ছোট 50,000, 60,000 বা 2 লাখ অধিবাসীর একটা দেশকে খুঁজে বের করেন, আপনি দেখবেন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী তার একটা মোটামুটি শোভন একটা টুইটার অ্যাকাউন্ট, যেটাকে এক্স এখন আমরা এক্স বলি আর কি, সেই অ্যাকাউন্টটা আছে। খলিল সাহেবের তাও নাই। তাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তার একটা টুইটার অ্যাকাউন্ট আমি দেখলাম, সেখানে 50-60,000 ফলোয়ার আছে, কিন্তু সেখানে পররাষ্ট্র বিষয়ক কোনো কার্যক্রমের কোনো ফিরিস্তি নাই। ফরেন মিনিস্ট্রির একটা টুইটার অ্যাকাউন্ট আছে, যেটা আমার নিজের হাতে খোলা, সেখানে এপ্রিল-মে মাসে 4-5টা পোস্ট আছে, তাও 2-1টা অ্যাক্টিভ রাষ্ট্রদূতের কল্যাণে ওখানে 2-4টা পোস্ট ঢুকেছে। এছাড়া এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে এখানে কিছু হচ্ছে। ওদের ফেসবুকে অনেকগুলা পোস্ট আছে ফরেন মিনিস্ট্রির, সেখানেও আসলে একে তো পোস্টগুলোর মান খুবই খারাপ, টুইটার অ্যাকাউন্টের পোস্টের মান আরো খারাপ। অবশ্য ফরেন মিনিস্ট্রির টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক পোস্টের অ্যাকাউন্ট একমাত্র আমি যে সময় ফরেন মিনিস্ট্রিতে এই ডিজি পাবলিক ডিপ্লোমেসি ছিলাম, ওই সময়টাই একমাত্র কি বলবো যে মানসম্মত পোস্ট প্রকাশিত হয়েছে। এর আগে পরে যেগুলো হয়েছে এগুলোর আসলে কোনো মান নাই। আর একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
টুইট অ্যাকাউন্টে যেভাবে লিখতে হয়, ফেসবুকে যেভাবে লিখতে হয়, সেটা আমাদের আওয়ামী লীগের সরকারও পারে নাই। না পারলেও আওয়ামী লীগ সরকারের, যেমন আমাদের শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী, ওনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে একটা নেক ছিল। আবার আমাদের যে মন্ত্রী ছিলেন মোমেন সাহেব, ওনার এই বয়সেও ওনার কিন্তু যথেষ্ট আগ্রহ ছিল সবকিছু নিয়ে। নানান কারণে নানান কিছু হয় না, কিন্তু অন্তত নিয়মের মধ্যে তাদের একটা আগ্রহ ছিল। কিন্তু এখন যারা আছে এদের সেই আগ্রহটাও নাই। আর সার্বিকভাবে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ডিপ্লোম্যাট নামধারী কর্মকর্তা, এদেরও লেখাপড়ার মান, বলার মান সব কিন্তু অধোগতিতে। অর্থাৎ আমরা যখন ফরেন মিনিস্ট্রির চাকরিতে ঢুকি 2001 সালে, তখন পর্যন্ত কিন্তু ফরেন মিনিস্ট্রিতে যারা মোটামুটি ভালো, আমি তো অফিসার কথাটা কখনোই ব্যবহার করি না, কিন্তু বোঝার জন্য মাঝে মাঝে করতে হয়, যারা মানে অফিসার বলে যারা পরিচিত, তাদের মধ্যে যারা ভালো, তাদের একটা মোটামুটি একটু ফ্লেয়ার ছিল। ফ্লেয়ার বলতে অন্তত 2 কলম লিখতে পারতো, পড়তে পারতো বা ছিল। তারপরেও আমরা তো কোনো বাংলাদেশের যে অবসর নেয়া কূটনীতিক, তাদের মধ্যে হুমায়ুন কবির ছাড়া কাউকে পাবলিক ডোমেইনে দেখি না। আর আমাদের 2-1 জন আছেন এখন, যেমন এখন আমরা ডক্টর খলিলুর রহমানকে দেখি। এই খলিল সাহেবকে আবার ওই খলিলের সাথে অনেকে মিলিয়ে ফেলে, ফরেন মিনিস্টার ডক্টর খলিলুর রহমান পত্রিকায় লিখছেন, ওনার ফেসবুকে উনি লিখছেন, এগুলো উনি খুব গভীরে যান কোনো একটা বিষয়ে। এর বাইরে তো আমরা দেখি না কোনো কূটনৈতিক, বাংলাদেশের প্রাক্তন কূটনীতিক কিছু একটা করছে। আর হুমায়ুন কবির তো নষ্ট হয়ে গেছেন। আমি আরেক জায়গায় বলেছিলাম, অত্যন্ত সম্ভাবনাময় একজন মানুষ ছিলেন বাংলাদেশের কূটনীতি ব্যাখ্যা করার জন্য বা এই জিনিসগুলা, কিন্তু উনি এতটাই 24-এর জঙ্গি আন্দোলন ওনাকে ঘূর্ণিঝড়ে ফেলে দিল, না পেলেন কোনো লাভ, না কিছু করলেন। আজকের এই কথাগুলো ফরেন মিনিস্ট্রি নিয়ে না, তবু প্রসঙ্গক্রমে বললাম, কারণ এই মন্ত্রণালয়ে তো অনেক কিছু জানি। দেখা গেল যে একটা মন্ত্রণালয় দিয়েও যদি আপনি বিচার করেন, তারেক রহমানের আসলে কিচ্ছু করার নাই। ওনার কূটনীতিতে সেই ট্রানজ্যাকশনাল, অর্থাৎ পুরো সরকার, সেই 24-এর জঙ্গি, তারপরে ইউনূস, তারপরে তারেক রহমানের বিএনপি, সবার এখন একমাত্র আশ্রয়দাতা হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারেক রহমান কোথায় বিদেশ ভ্রমণ করেন, এটাও তো তারেক রহমানের বড় সীমাবদ্ধতা। আমাদের মতো দেশে একটা নতুন সরকার গঠন করলে বিভিন্ন পরাশক্তিরা বা আশেপাশের দেশগুলো সেই সরকার প্রধানকে দাওয়াত দিবেন, উনি বিদেশ ভ্রমণ করবেন। আমরা এটা শেখ হাসিনার সময় সবসময় দেখেছি যে উনি এটাই হয়। কিন্তু তারেক রহমান তো কোথাও দাওয়াত পেয়েছেন সেটাও শুনি না। এগুলো নিয়ে গোলাম মাওলা রনি অনেক মুখরোচক ভিডিও করে, এগুলা হয়। কিন্তু আসলে ওনার বিদেশ সফরও মনে হচ্ছে উনি করতে ভয় পাচ্ছেন, কোথায় করেন। আসলে এইরকম অবস্থা হলে কে কি করবে? তারেক রহমান যেই পরিমাণ সীমাবদ্ধতা নিয়ে সরকারে এসেছেন, আমার এক বন্ধু ওই দিন আমাকে মেসেঞ্জারে জানালেন যে খলিল তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করিয়ে দিবে। খলিল তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করিয়ে দিলে কি আর হবে? প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা হবে, এই তো। জিয়াউর রহমানের সাথে সবাই করেছে। তো এগুলো গুরুত্বপূর্ণ কিছু বহন করে না বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে। আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হচ্ছে, তার কার্যক্রম দেখি, তার মন্ত্রণালয়ের কোনো কি ইফেক্টিভ কিছু আছে বাংলাদেশে? সেখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের উপর, তাদের স্থানীয় নেতাদের উপর যে পরিমাণ নির্যাতন এই তারেক রহমানের সরকারের আমলে চলছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। আজকেও দেখলাম যে কুষ্টিয়াতে একজন নেতাকে পা বেঁধে মাথা ঝুলিয়ে কিন্তু বিএনপির সন্ত্রাসীরা মারধর করছে। কোনো ধরনের আপনার রাজনৈতিক সাফল্য নাই, অর্থনৈতিক সাফল্য নাই, ভবিষ্যৎমুখী কিছু নাই। হামে মারা গেল এতগুলো শিশু, সেখানে কোনো কার্যকর ভূমিকা নাই। কিন্তু এরা সবাই, হ্যাঁ, আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের পেটানোর ক্ষেত্রে সবাই কিন্তু মোটামুটি সমান দক্ষতা দেখাচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই বিএনপিকে আমরা হিসাবে কমে নিচ্ছি, কিন্তু বিএনপি তো সবচেয়ে বেশি আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে 24-এর জঙ্গি উত্থানের পর থেকে। কারণ এদেরই তো পেশি শক্তি আছে, বাকিদের পেশি শক্তি তো সীমিত। জামাতের পেশি শক্তি অনেক বেশি থাকলো, জামাত কিন্তু এখানে চাতুর্যের সাথে অনেক কিছু করেছে, যেটা বিএনপি সেই চাতুর্যটা গ্রহণ করতে পারেনি। ফলে আওয়ামী লীগের উপর সবচেয়ে অত্যাচারী হিসাবে কিন্তু বিএনপি দাঁড়িয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এগুলা বন্ধ করার কোনো ধরনের আগ্রহ আছে কি? তারপরে আমরা দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল বানিয়েছেন, আর সেই মেট্রো রেলের নিচে বিএনপি গরুর হাট বসিয়েছে। সেখানে আবার 2 মন্ত্রী 2 রকম কথা বলছে। যোগাযোগ মন্ত্রী খুব অসহায়ভাবে বলছে যে এটা তো আসলে ওই সিটি কর্পোরেশনের বিষয়, মানে তাকে দুঃখিত মনে হলো যে আসলে তো যে কেউ যে কোনো দায়িত্বে থাকলে তাকে দুঃখিত মনে হবে। ধরেন যোগাযোগ মন্ত্রীর আন্ডারে তো এই মেট্রো রেলগুলো, তো তার তো কষ্ট লাগবেই। কিন্তু আবার ওই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সে বলল যে না, ওইখানে গরুগুলো বৃষ্টির সময় ওগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর গরুগুলোকে, হ্যাঁ, মেট্রো রেলের যে আপনার স্কেলেটার সেখানেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান দিয়ে নামাচ্ছে। কি পরিমাণ আসলে যারা এই কাজগুলো করে এবং তাদের যে সংগঠন বিএনপি, এদের চোখ কত নিচের দিকে, এটা কিন্তু
ওই তারেক রহমানের আমি যে যে কথাগুলো বলে শুরু করেছিলাম, যে তারেক রহমানেরও কিন্তু একটা পরিচিতি কিন্তু এখানে পাওয়া যায়। আসলে উনি বিদেশে ছিলেন, সবকিছু ছিলেন, কিন্তু আসলে কোনোভাবেই যে উনি দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারেননি, সেগুলোর জন্য আর কি লাগে, যে যেখানে মেট্রো রেলের মতো যে 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 স্থাপনাগুলো অত্যন্ত আমি বলবো যে সফিস্টিকেটেড, এগুলোকে তো সেভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। সেখানে আপনারা শত শত গরু ঢুকিয়ে দিয়েছেন, গরুর হাট বসিয়েছেন, পরে আবার অস্বীকার করছেন। বাস্তবতা হলো যে সেখানে গরু কেনা বেচা হয়েছে এবং সেখানে স্কেলেটারে বড় বড় গরু তোলা হয়েছে, এগুলো হলো বাস্তবতা। এই জিনিসগুলো তারেক রহমান সরকারের আমলে হচ্ছে। তারেক রহমানের সরকারের যে বড় মন্ত্রীগুলো, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল সাহেব বা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের কাছ থেকে আমরা কি আসলে কোনো কথাবার্তা পাই রাজনীতির কথাবার্তা ছাড়া? অন্তত ইকোনমি মিনিস্টার বা ফাইন্যান্স মিনিস্টারকে তো দেশের অর্থনীতি নিয়ে কথা বলা উচিত, তার কথাবার্তা এখনো কিন্তু খুবই সাধারণ মানের। তো এই অবস্থা হলো তারেক রহমান সরকারের সার্বিক ব্যবস্থা। 3 মাস চলে গেল, প্রধানমন্ত্রীর এখনো সেই সুনামের মধ্যে উনি থাকতে চান, ওই যে বর্জ্য পরিষ্কারে উনি হাত দিতে চান। এগুলো আসলে আমাদের দেশে না, প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের কাজের তো কোনো অভাব নাই, কিন্তু তাদেরকে তো বড় বড় কাজগুলো করতে হবে। আর বর্জ্য ম্যানেজমেন্ট এগুলোতে আমাদের সিস্টেম গুলো তো কার্যকর করতে দিতে হবে। একজন প্রধানমন্ত্রী যদি এইসব কাজ করেন, বা আমরা এর আগে অবশ্য ওবায়দুল কাদেরকেও দেখেছি যে বিভিন্ন স্থানকাল পরিদর্শন করে কাজ করে, এগুলো একদিক থেকে হয়তো ঠিক আছে, কিন্তু আরেক দিক থেকে হলো কি, এগুলো হলো যে অব্যবস্থাপনা ম্যানেজমেন্টের জন্য খুব সিস্টেমকে ঠিক না করে তারা কসমেটিক শো করেন, যেটা হয়তো সরাসরি মানুষকে খুশি করে, কিন্তু আবার একটা বড় গাফিলতিও তৈরি হয় যে মন্ত্রী না গেলে তো সেখানে আর ওরা কোনোদিন ঠিক হবে না, মন্ত্রী আবার 10 বছর পরে কবে আসবে, এই 10 বছর যা ইচ্ছা তাই চলুক, তাই না? বাংলাদেশের যে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হলো দুর্নীতির দুটো কারণ আছে। দুটো কারণের মধ্যে একটা কারণ হলো বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে আছে সেটা, আরেকটা হলো বাংলাদেশের এই যে বিশাল জনসংখ্যা, কোটি কোটি মানুষ সন্তান জন্ম দেওয়া হয়েছে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। যে দেশে 8 থেকে 10 কোটি মানুষ বসবাস করলে এটা 100% স্যাচুরেটেড অতিরিক্ত দ্রবণ। বাংলাদেশে যদি 8 কোটি জনগণ হয়, সেটা হলো যে একটা অতিরিক্ত দ্রবণ হয়ে যায়। অতিরিক্ত দ্রবণ আমার ইন্টারমিডিয়েটে পড়ার জ্ঞান দিয়ে বলছি, যে অর্থাৎ ধরেন চিনির শরবত, পানিতে চিনি এমন পরিমাণ আছে যে এটা আর চিনি নিতে পারছে না, তারপরও যদি চিনি দেয়া হয় এবং চিনিটা যদি কোনো কারণে গুলে থাকে, তখন সেটা অতিরিক্ত দ্রবণ হয়। কিন্তু অতিরিক্ত চিনি গিয়ে ওই গ্লাসের নিচে গিয়ে বসবে অথবা উপর দিয়ে পড়ে যাবে। তো বাংলাদেশে যদি 8 কোটি মানুষ বসবাস করে, সেটাই কিন্তু অতিরিক্ত দ্রবণ হয়ে যায়। আপনি 200 বছর পরেও যত উন্নতি হবে সভ্যতা, সেখানেও কিন্তু 8 কোটি মানুষ বাংলাদেশের জন্য বেশি। সেখানে যদি 18 কোটি থাকে, 10 কোটি বেশি, তো এইখানে হবে না, দুর্নীতি তো হবেই, দারিদ্র্য আপনি সঠিক মতো দূর করতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে এত জঙ্গি বেড়েছে, এটা কিন্তু সীমাহীন মানুষ বাড়তে দেওয়ার কারণেও কিন্তু এটার জন্য দায়ী। মৌলবীগুলা তো চাই বাংলাদেশে সীমাহীন মানুষ বৃদ্ধি হোক। এই দুটো হলো বড় জিনিস বাংলাদেশের দুর্নীতির। তারপরে হলো যে তৃতীয় যেটা, মানে যে কারণে দুর্নীতিটা সীমার মধ্যে আনা যায় না, সেটা হলো সিস্টেম গড়ে তোলা। সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে ডিজিটাইজেশন একটা বড় কাজ করতে পারতো। সেটা শেখ হাসিনার আমলে অনেক কাজ হয়তো হয়েছে, বাট অনেক জায়গায় হওয়ার পরেও আমরা দেখেছি যে সেটা কাজ করে না। যেমন এনআইডি করার ক্ষেত্রেও কিন্তু যার পাসপোর্ট আছে তাকে আবার ওই যে ফিল্ড কর্মচারী তাকে গিয়ে ঘুষ দিতে হয়। আমরা কখনো সিস্টেমটা আসলে এখন পর্যন্ত গড়েই তুলতে পারিনি। দুর্নীতি তো হবে, আর সেটা মন্ত্রীরা যদি সিস্টেম গঠন করেন, সরকার প্রধানমন্ত্রী, তখন সেটা একটা কাজ হয়। সেটা না করে তারা ফিল্ড পরিদর্শন করে পত্রিকায় নিউজ পেপারে খবর করে দেশ চালান। এগুলো কবে আমাদের এই মানে আমাদের এই জিনিসগুলো কবে এগুলোতে পরিবর্তন আসবে, কবে তারা শিখবে? যাই হোক, অনেক কথা বললাম। একটা জায়গায় শুধু তারেক রহমানকে বলি যে ওনার সরকারের ওনার পারফরমেন্সের উন্নতি করতে হলে 2টা কাজ যদি উনি 6 মাস করেন, আগামী 6 মাস, তাহলে উনি অনেক ওনার যে সরকারের পারফরমেন্স এটা অনেক বাড়াতে পারবেন। সেটা হলো যে উনি যদি, এটা যে কোনো মানুষের জন্য সত্য, তারেক রহমানের জন্য একটু বেশি সত্য, সেটা খুলে না বললেও অনেকে বুঝবেন, যে তারেক রহমান যদি সঠিক বাংলা লেখা, সঠিক ইংরেজি লেখা, অর্থাৎ মানে যেভাবে ব্যাকরণ ভিত্তিক লেখা শেখেন 6 মাস বাংলাদেশে, মানে বসে বসে ঘরে দিনে 2 ঘন্টা মাস্টার রেখে, তাহলে দেখবেন তার সরকারের পারফরমেন্সের অনেক উন্নতি হয়েছে। মানুষের যে কোনো উন্নতি কিন্তু ব্যাকরণ থেকে শুরু হয়। ব্যাকরণ যদি না থাকে, এটা লাগামহীন একটা জিনিস হয়ে যায়। আর তার সাথে যদি বোঝার চিন্তার সীমাবদ্ধতা থাকে, এটা আরো খারাপ হয়ে যায়। আর তারেক রহমানের যেসব বুদ্ধিজীবী, এরা তো লেখাপড়া বোঝাপড়া এগুলোর দিকে যেতে চান না।
ভাষার ব্যবহারে তাদের কোনো গুরুত্ব নাই বলেই অনেকে প্রচার করে। সব মিলে বাংলাদেশের আওয়ামী লীগের জন্য আমরা যা ভেবেছিলাম 24শে জঙ্গি উত্থানের পর যে কিছুদিন লাগবে, জঙ্গিরা যেভাবে দেশ গ্রাস করেছে, বছরের পর বছর যেভাবে এই রাষ্ট্রটাকে তারা দখল করে মানে মানুষের মগজ ধোলাই করেছে, কিন্তু এখন আমরা দেখছি যে আকাশ পাতাল তফাৎ। মানুষ দ্রুত বুঝতে পারছে যে শেখ হাসিনা সরকার কি ছিল, কতটা জনবান্ধব ছিল, বাংলাদেশের মানুষের জন্য কত উপকারী ছিল। সেই বিবেচনায় এই তারেক রহমানের সরকার কতটা আসলে বাংলাদেশের জন্য একটা বিব্রত অবস্থা, সেটা মানুষ দেখতে পাচ্ছে। 2 দিন আগে এর মধ্যে আমরা কি দেখলাম, আরেকটা জিনিস দেখলাম যে কত টাউটবাট পার্কে তারেক রহমান মন্ত্রী বানিয়েছেন। সেটার জন্য এটা বলা যে ববি হাজ্জাজ নামে যে ছেলেটা, ও দেখলাম সে তার ওয়াইফ একটা টক শো করছে, তার সামনে ছোট ছোট স্যান্ডউইচ বা বার্গার যাকে বলে এগুলো রাখা। সে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার বলছে, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আসল কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবনতি অনেক হয়েছে, এই বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো বোঝার সক্ষমতা তো ববি হাজ্জাজ নামক এই 9, 10 বা ইন্টারমিডিয়েট ও লেভেল, এ লেভেল করা ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীদের নাই, একেবারেই নেই। এই ছেলেটা এইরকম টাউট যদি ওনার মন্ত্রিসভায় থাকে, আমি তো কিছুক্ষণ আগে ফরেন মিনিস্ট্রির কথা বলতে গিয়ে সামাওয়াদে গিয়ে থেমে গেলাম। তারপরে তৃতীয় যে ব্যক্তি আছে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, তার নামই আমি নেই। কারণ হলো এদের আসলে বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই ধরনের লোকজন যখন তারেক রহমান সরকারে আছে, তারেক রহমানের সরকারে, এটা শুধুই আপনার নয়েজ তৈরি করবে। নয়েজ মানে হলো যে এটা কমিউনিকেশন একটা ল্যাঙ্গুয়েজ, নয়েজ অর্থাৎ নয়েজ হলো একটা বাধা আর কি, মানে তার অগ্রগতিতে তার বাধা। তারেক রহমান সরকারটা খারাপ করছে, এটা আমার কষ্ট লাগে এই জন্য যে সার্বিকভাবে তো আমরা আমাদের বাংলাদেশটা পিছিয়ে যাচ্ছে সব মিলে। একে তো জঙ্গি উত্থান, তারপরে ইউনূসের দুঃশাসন, লুটপাট, এখন তারেক রহমানের সরকারের অদক্ষতা, কিভাবে দেশটা পিছিয়ে যাচ্ছে চিন্তা করুন। শেখ হাসিনা 2024 পর্যন্ত দেশটাকে যেখানে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে আবার যদি শুরু করতে হয়, কবে আমরা শুরু করতে পারবো? হ্যাঁ, জঙ্গি প্রিয় মানুষ এখনো শেখ হাসিনাকে গালি দিচ্ছে, আমার এই ভিডিওর নিচে এসে গালি দিবে, কিন্তু গালি খেয়ে তো আমরা থেমে যেতে পারি না। আমাদেরকে তো বাংলাদেশটাকে উদ্ধার করতে হবে, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মূলধারা, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। সেই বাংলাদেশের সবকিছু ভালোভাবে চলবে, বাংলাদেশ এগিয়ে যাবে। সেই কাজটা যদি যারা সেই কাজটাকে স্থবির করে দেয়, বিএনপি এখন যেমন করে দিয়েছে, আর বিএনপির মধ্যে তো আইনের শাসনেরও কোনো বালাই নেই। দেখেন আজকে সবাই বাংলাদেশে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে। বিএনপি যদি জিয়াউর রহমানকে ভালোবাসে বা এই নিয়ে যদি রাষ্ট্রের মধ্যে যদি জিয়াউর রহমানের মৃত্যুর বিষয়টা তারা যদি সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখে, আজই কাজ হবে তারেক রহমানের, জিয়াউর রহমানের মৃত্যুর বিচারের ব্যবস্থা করা, যাতে আমরা বাংলাদেশের মানুষ জানতে পারি কারা জিয়াউর রহমানকে মেরেছিল, কেন মেরেছিল। এই তারেক রহমানদের সরকার এতবার ক্ষমতা, কিন্তু জিয়াউর রহমানের মানে হত্যার বিচার তারা করে না। যতদিন বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচারে হাত না দেবে, ততদিন বুঝতে হবে যে জিয়াউর রহমান নিয়ে ওদের মায়া কান্নাটার মধ্যে কোনো গভীরতা নেই, এটাতে রাজনীতি আছে। হ্যাঁ, সন্তান হিসাবে তারেক রহমানের আঘাত লাগতে পারে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তো সবার আগে এই হত্যাকাণ্ডের বিচারটা করতে হবে বা হত্যার বিচার করতে হবে। সেই দিকে বিএনপির কিন্তু কোনো আগ্রহ নেই। তো যেই দল জেনুইন জিনিসগুলোতে হাত দেয় না, সেই দলের হাতে আসলে বাংলাদেশের অর্থনীতি বলুন, উন্নতি বলুন, রাজনীতি বলুন, কিভাবে আপনি সেই জায়গায় সেই দলকে সেই ভারটা আপনি দিবেন? তারা তো জেনুইনলি কাজটাই করতে চায় না, কোনো কাজই জেনুইনলি তারা করবে না। যেমন এই যে জিয়াউর রহমানের হত্যার বিচার, সেটা তারা কি কখনো করে? তারেক রহমানকে একবার বলতে শুনেছিলাম যে জিয়াউর রহমানের হত্যার বিচার করলে কি জিয়াউর রহমান ফিরে আসবে? এটা খুবই চালাকির কথা, সত্য কথা তো। জিয়াউর রহমানের হত্যার বিচার করলে তো জিয়াউর রহমান ফিরে আসবে না, কিন্তু হত্যার বিচারের মাধ্যমে আপনার যেটাকে বলে ট্রান্সপারেন্সি, সেটা সংরক্ষিত হবে, যেটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ একটা উদাহরণ হিসাবে নিতে পারবে। সেই কাজটা করুন তারেক রহমান, তো সেদিকে কিন্তু আপনারা হাত দিবেন না। আমরা শুধু দেশের মানুষকে হেদায়েত করতে পারি, কিন্তু সবাইকে তো একটু একটু বুঝতে হবে। দেশটা যদি হয়, সবার তো আর বলি না আমি, আমাদের মুক্তিযুদ্ধের দেশ, এই দেশটাকে আমাদেরকে গড়তে হবে। ফলে সমাজে যেসব নয়েজ, রাজনীতিতে যেসব বাধা আসবে, তাদেরকে দ্রুত ওভারকাম করে গিয়ে কিন্তু আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলাদেশের ভালোর জন্য এই কাজগুলো আমাদের করেই যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত হাসি নাটক হলো খ্যাতির বিড়ম্বনা। এই নাটকের অন্যতম চরিত্র কাঙালির তোষামোদীর ফাঁদে পড়ে ডাক্তার শশধর বাবুর খ্যাতির অবস্থা হয়েছিল বেহাল। রবীন্দ্রনাথের শশধর বাবুর মতোই এখন বাংলাদেশ সরকারের অবস্থা। এই অবস্থা তৈরি হয়েছে সেলিব্রিটি মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে। সেলিব্রিটি মহিষটি নিয়ে সরকার জব্দ না হলেও পড়েছে বেশ বিড়ম্বনায়।
দেশ ছাড়িয়ে বিদেশের গণমাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প কোরবানি থেকে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন দূতাবাস থেকে একটি 8 মেমোয়ার বা সংক্ষিপ্ত বার্তা পেয়ে তড়িৎ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাতে ছুরির নিচ থেকে রক্ষা করে থানা হয়ে শেষ পর্যন্ত ভাইরাল এই অ্যালবিনো মহিষটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল একেবারে চিড়িয়াখানায়। কিন্তু তাতেও সরকারের কূটনৈতিক অস্বস্তি কমেনি, বরং ঝামেলা বেড়েছে আরো। ট্রাম্পের অফিসিয়াল নাম লেখার কারণে পদ হারাতে হয়েছে চিড়িয়াখানার কিউরেটরকে। চিড়িয়াখানায় পাঠানোর পর নতুন করে বিশ্ব গণমাধ্যমে নিয়ে আলোচনা শুরু হলে বাংলাদেশ সরকারের জন্য চাপ, কূটনৈতিক ভাষায় যাকে বলা হয় ডিমার্স, সেটি আরো বাড়ছে। সরকারের শীর্ষ মহলকে এখন নতুন করে ভাবতে হচ্ছে কিভাবে এই মহিষ নিয়ে আলোচনার লাগাম টানা যায়। প্রশ্ন হলো, ঠিক কী কারণে বা কখন থেকে গোলাপি রঙের এই মহিষটি নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থা শশধর বাবুর মতো হলো? আর ঠিক কতটা চাপে পড়লে সরকার কিউরেটরকেও বদলি করতে বাধ্য হয়েছে? কেন সরকারকে ভাবতে হচ্ছে এমন কি করা যায় যাতে মহিষটি থেকে আলোচনা অন্যদিকে মোড় নেবে? বাংলাদেশে এবার ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত চরিত্র হলো একটি মহিষ। 2025 সালের কোরবানি ঈদের প্রায় 1 মাস পর এটিকে রাজশাহীর সিটি পশুর হাট থেকে কিনেছিলেন নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা। জিয়া মৃধা জানান, প্রথমে মহিষটির কোনো নাম ছিল না। খামারে আনার পর এর মাথায় গজিয়ে ওঠে ব্যতিক্রমী সোনালী চুল। চুলের ধরন দেখে জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই রসিকতা করে বলেন, মহিষটির চুল একেবারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের খেয়ালি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। তখন থেকে মার্কিন রাষ্ট্রপতির নাম অনুসারে এর নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। সরাসরি বার্তা সংস্থা এএফপি মহিষটির নাম দিয়েছে কমান্ডার ইন চিফ। এটি ছিল মূলত মার্কিন রাষ্ট্রপতির সামরিক খেতাব কমান্ডার ইন চিফের চমৎকার ব্যঙ্গাত্মক রূপ। আলোচিত মহিষটিকে ঘিরে যে কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছিল তার মূল ভিত্তি ছিল প্রাণীটির বাহ্যিক শারীরিক গঠন এবং এর বিরল জিনগত বৈশিষ্ট্য। বাংলাদেশে সাধারণত কালো বা ছাই রঙা মহিষী দেখা যায়। প্রাণীবিজ্ঞান ও জেনেটিক্স বিশেষজ্ঞদের মতে এটি মূলত কোনো ভিন্ন জাতের মহিষ নয়, বরং একটি বিরল জিনগত পরিবর্তনের ফল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী এই মহিষটি অ্যালবিনিজম নামক জিনগত ত্রুটি বা বৈশিষ্ট্যের শিকার। যখন কোনো প্রাণীর শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি ব্যাহত হয়, তখন তার গায়ের স্বাভাবিক কালো বা ধূসর রং পরিবর্তিত হয়ে শ্বেত বা গোলাপি বর্ণ ধারণ করে। প্রায় 3.5 থেকে 4 বছর বয়সী এই মহিষটির ওজন ছিল আনুমানিক 680 থেকে 700 কিলো। সবচেয়ে আকর্ষণীয় এবং অদ্ভুত দিকটি ছিল মহিষটির মাথার সামনের অংশের এক গুচ্ছ বড় সোনালী বা হালকা রঙের ঢেউ খেলানো চুল। এই চুলের বিন্যাস এবং মহিষটির মুখের ওই ব্যক্তির সাথে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইল ও চেহারার অবয়বের এক ধরনের অভাবনীয় সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই কারণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মহিষটি দ্রুত হয়ে পড়ে টক অফ দ্য কান্ট্রি। মে মাসের প্রথম সপ্তাহে মহিষটির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল। দেশীয় সংবাদ মাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও জায়গা করে নেয়। বিশ্ব জুড়ে বিভিন্ন প্রথম সারির গণমাধ্যম মহিষটির ব্যতিক্রমী রূপ, এর আকাশচুম্বী জনপ্রিয়তা এবং আসন্ন ঈদে কোরবানির বিষয়টিকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন কোণ থেকে প্রতিবেদন প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরের শিরোনাম ছিল, বাংলাদেশ রিয়ার ডোনাল্ড ট্রাম্প বাফেলো বিকামস ঈদ সেন্সেশন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শিরোনাম করেছিল, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল। ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস মহিষটিকে একটি ভাইরাল সেন্সেশন হিসেবে বর্ণনা করেছে। এই সংবাদ কভারেজগুলোর ফলে বিশ্বব্যাপী এক ধরনের রাজনৈতিক কৌতুক ও রসাত্মক আবহের সৃষ্টি হয়েছিল। তবে এই ভাইরাল কন্টেন্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজবের জন্ম হয়। মে মাসের শেষ দিকে একটি সম্পাদিত বা ফেক স্ক্রিনশট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়
খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মহিষটির বিষয়ে মন্তব্য বা প্রতিক্রিয়া জানিয়েছেন, কিন্তু ট্রাম্প এ ধরনের কোনো প্রতিক্রিয়া জানাননি। কিন্তু সবচেয়ে বড় ভূরাজনৈতিক ঘটনাটি ঘটে যখন রাশিয়ার মস্কোয় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসের এক্স অ্যাকাউন্ট থেকে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির একটি ভিডিও কন্টেন্ট শেয়ার করে সরাসরি মার্কিন রাষ্ট্রপতিকে কটাক্ষ ও উপহাস করে পোস্ট দেয়। ওই ভিডিওটিতে দেখানো হয়েছিল অতি উৎসাহী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে মহিষটি বিরক্ত হচ্ছে এবং খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ইরানি দূতাবাস ক্যাপশনে বিদ্রুপ করে লিখেছিল, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বা বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, ইরানের এই অফিসিয়াল কূটনৈতিক বিদ্রুপের পর থেকেই ঢাকার মার্কিন দূতাবাস বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। এমনকি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মেও যাওয়ার কথা ছিল। খামারের মালিক জিয়াউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, মহিষটির নামকরণের শুরুর দিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা তাকে জানিয়েছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল পরিদর্শনে যাবে। তবে এরই মধ্যে 14 মে রাতেই মহিষটি ঢাকায় নিয়ে আসা হয়। ফরিদুজ্জামান শরণ নামে ঢাকার জিঞ্জিরার এক ব্যবসায়ী মহিষটিকে কিনেন 1.5 মাস আগে। গণমাধ্যমের খবরে বলা হয়, ডেলিভারি দেওয়ার সময় ট্রাম্পের ওজন হয়েছিল 690 কেজি, সেই হিসেবে 550 টাকা কেজিতে দাম হয়েছে 3,79,500 টাকা। 25 মে লাল গালিচা সংবর্ধনা দিয়ে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। কিন্তু কোরবানির ঠিক একদিন আগে বাদ সাধেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানে মহিষটি লালন পালন করা হবে। মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ডোনাল্ড ট্রাম্প মহিষ। এএফপি লিখেছে, ট্রাম্প মহিষকে কোরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো। ফ্রান্স 24 শিরোনাম করেছে, ভাইরাল তারকা খ্যাতি বাংলাদেশের ট্রাম্প মহিষকে কোরবানির হাত থেকে বাঁচালো। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। একেবারে যেন রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা নাটকের নতুন সংস্করণ। ঢাকার কেরানীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হঠাৎ মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হয়ে নির্দেশ দেন, মহিষটি কোরবানি করা যাবে না এবং এটিকে অবিলম্বে সরকারি হেফাজতে দিতে হবে। মনিরুজ্জামান সরকারি কর্মকর্তাদের সাথে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যান। সেখান থেকে ট্রাকে করে সেটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। প্রশ্ন হলো, কেন শেষ পর্যন্ত মহিষটিকে কোরবানি দেওয়া গেল না? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামেও একটি পশু এবার বাংলাদেশে বিক্রি হয়েছে এবং তা দিয়ে কোরবানিও দেওয়া হয়েছে। এমনকি ওই পশুটির দাম ট্রাম্প মহিষটির চেয়েও বেশি ছিল। তাহলে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কেন কোরবানির ঠিক একদিন আগে মহিষটিকে রক্ষা করতে থানা, পুলিশ, চিড়িয়াখানা সব একাকার করে ফেলল? সূত্রগুলো বলছে, রাশিয়াতে ইরান অ্যাম্বাসির পোস্টের পর থেকে ঢাকার মার্কিন দূতাবাস বিষয়টি নিয়ে সিরিয়াসলি ভাবা শুরু করে। তারা বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক মৌখিক বার্তাও দেয়, কূটনৈতিক ভাষায় যাকে বলা হয় এইড মেমোয়ার। মার্কিন রাষ্ট্রপতির নামের একটি প্রাণীকে বাংলাদেশে প্রকাশ্যে জবাই করার ছবি ও ভিডিও যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো, বিশেষ করে যখন প্রভাবশালী পশ্চিমা গণমাধ্যমগুলো একে নিয়ে রসাত্মক প্রতিবেদন করছিল, তখন সেটিকে এড়াতে সরকার উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা অত্যন্ত ভাবনায় পড়ে যান। সে কারণে তড়ি ঘড়ি করে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে প্রাথমিক সিদ্ধান্ত ছিল খামারে লালন পালনের। কিন্তু পরে সেখানে ভিড় আরো বাড়তে পারে সেই চিন্তায় পাঠানো হয় চিড়িয়াখানায়। আর তাতে খ্যাতির বিড়ম্বনার যন্ত্রণা আরো বেড়েছে সরকারের জন্য। ঈদুল আজহার দিন থেকে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের সবচেয়ে আগ্রহের কেন্দ্রে আছে এই মহিষটি। চিড়িয়াখানার 7 নম্বর শেডে সাধারণ দর্শনার্থীদের জন্য মহিষটিকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এতদিন ডোনাল্ড ট্রাম্প ছিল মহিষটির আনঅফিসিয়াল নাম, কিন্তু চিড়িয়াখানায় নেয়ার পর তথ্য ফলকে লেখা হয় সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেটার বাইরে মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প লেখা থাকায় অনেকের মনে প্রশ্ন ওঠে, এটাই কি এখন প্রাণীটির আনুষ্ঠানিক নাম? সাথে ঘটে বিপত্তি, ট্রাম্পের বানান ভুল লেখা হয়।
কূটনৈতিক সূত্রগুলো বলছে ভুল বানানোর জন্য নয়, বরং আনুষ্ঠানিক বা অফিসিয়াল ফলকে এভাবে সরকারি প্রতিষ্ঠানে মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প লেখায় বেজায় চটেছে বারিধারার লাল দালানের কর্মকর্তারা। তারা সরকারের শীর্ষ মহলের কাছে অস্বস্তি কিংবা আপত্তির কথা জানিয়ে দেয়। এই কূটনৈতিক পদক্ষেপকে বলা হয় ওরাল ডিমার্স। তাতে সরকার দ্রুত ব্যবস্থাও নেয়, চিড়িয়াখানায় কিউরেটর ডক্টর মোহাম্মদ আতিকুর রহমানকে সরিয়ে দেয়। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ 4 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডক্টর মোহাম্মদ আতিকুর রহমানকে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক পদে বদলি করা হয়েছে। তাকে ঢাকাস্থ লিভস্টক ভেটেরিনারি অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট রিভাইভড প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এলপিডিডি রিভাইভড প্রকল্পের কর্মরত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানা মিরপুরের নতুন কিউরেটর হিসেবে বদলি করা হয়েছে। যদিও সমকালের খবরে বলা হয়েছে ট্রাম্পের নামের বানান ভুল লেখায় কিউরেটরকে বদলি করা হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র ও পশু সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নাম ভুল লেখলে নতুন ফলকে তা শুদ্ধ করে লেখার কথা। কিন্তু নতুন ফলকে ট্রাম্পের নাম আর রাখা হয়নি, বরং রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক এড়ানোর জন্য নতুন নাম ফলকটিতে ডোনাল্ড ট্রাম্প নামটি সম্পূর্ণভাবে মুছে ফেলে কেবল সাদা মহিষ বা ইংরেজিতে অ্যালবিনো বাফেলো লেখা হয়েছে। কিন্তু নাম ফলক চেঞ্জ করলে তাতে কি এসেই বাজায়? চিড়িয়াখানায় যাওয়া মানুষ খাঁচায় উকি দিয়ে নাম ফলক না দেখেও একে অপরকে জিজ্ঞেস করছেন ডোনাল্ড ট্রাম্প মহিষটি কোন খাঁচায়। আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইন হচ্ছে বেঁচে গেল বাংলাদেশের ট্রাম্প মহিষটি, বরং উল্টো মহিষটি নিয়ে আলোচনা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। গুগল সার্চ ইন্ডেক্স ভলিউমের তথ্য অনুযায়ী আগের তুলনায় 4.5 গুণ স্পাইক বেড়েছে। সামাজিক মাধ্যমে আগে ভিউ ছিল 5 মিলিয়ন, যেটি এখন দাঁড়িয়েছে 20 মিলিয়নে। এমন পরিস্থিতিতে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকারের জন্য বিষয়টি নিয়ে অস্বস্তি আরো বেড়েছে। কূটনৈতিক ফ্রন্টে মার্কিন দূতাবাসের ডিমার্স সরকারকে নতুন করে ভাবাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন কর্মকর্তারা চান না তাদের রাষ্ট্রপতির নাম ব্যবহার করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এমন প্রদর্শনী চলতে থাকুক। এখন বাংলাদেশ সরকারকে নতুন করে ভাবতে হচ্ছে এই আলোচনা ঠেকানোর উপায় নিয়ে। আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনার সাক্ষাৎকারের বিশেষ একটি অংশ বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। তার কয়েকটি বিষয় আজকে আমি দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরব। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1981 সালে আমি ফিরেছিলাম একটি দলকে পুনর্গঠন করতে। 2007 সালে ফিরেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এবার আমাকে ফিরতে হবে একটি দেশকে পুনর্গঠনের জন্য। তিনি আরও যে বিষয়টি বলেছেন সেটা প্রণিধানযোগ্য, কেননা অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে। তিনি বলছেন প্রতিটি মুহূর্তে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করছে, দেশের আবহমান সংস্কৃতিকে ধ্বংস করছে, জাতিকে বিভক্ত করছে। 1971 সালে আমি ফিরেছিলাম শোকার্ত মেয়ে হিসাবে, কিন্তু এবার ফিরব একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসাবে। আমি জানি দেশের মানুষের কি চাহিদা, দেশের মানুষ কি চায়। আমি জানি কিভাবে সীমিত সামর্থ্যের মধ্য দিয়েও দেশকে কিভাবে উন্নত করতে হয়, সেই কর্মকাণ্ড পরিচালনার অভিজ্ঞতা আমার রয়েছে।